আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি বিশেষ একটি আলোচনায় আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল 28তম বিসিএস অ্যাডমিন ক্যাডারের একজন অফিসার, শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী হিসেবে যিনি দায়িত্বরত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজকের অনুষ্ঠানে আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিগত কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে দেখুন নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল, যিনি চ্যালেঞ্জ দিয়ে প্রতিটি স্টেশনে সাকসেসের সাথে মাইল ফলক অতিক্রম করেছেন বা উন্নীত হয়েছেন, সম্প্রতি কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে 10 জেলার মধ্যে তিনি প্রথম স্থান অধিকার করেছেন। সেই ব্যক্তিত্ব চ্যালেঞ্জ হিসেবে রাষ্ট্র যাকে শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী হিসাবে এই উন্নয়ন পরিকল্পনা দিয়ে তাকে চ্যালেঞ্জের একজন দায়িত্বশীল করে পাঠানো হয়েছে, সেই বিদগ্ধ ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ নজরুল ইসলামকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। জি স্যার, আপনি দর্শক শ্রোতাকে জানাতেন আপনার লাইফটি হচ্ছে সবসময় চ্যালেঞ্জ নিতে আপনি অভ্যস্ত। যে স্টেশনে থেকেছেন সেই স্টেশনটিকেই একেবারে সুন্দর করে পরিশীলিত, পরিমার্জিত বা সেটি আয়বান্ধব বা সেটি একটা গ্ল্যামার ছড়াবে এমন করে তৈরি করেছেন। আপনি শরীয়তপুরে যোগদান করেছেন মাত্র কয়েকদিন হলো, সেক্ষেত্রে এই শরীয়তপুরের এক নজরের দৃশ্যপট যদি আপনি দর্শকদেরকে জানান। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, সরকারি চাকরি, দায়িত্বের চাকরি, যেখানে সরকার দায়িত্ব আরোপ করবেন সেখানে আমরা যাই, আনন্দ সহকারেই যাই। তো দেশটাকে ভালোবাসি, দেশকে ঘুরে ঘুরে সেবা দেওয়ার চেষ্টা করি সীমিত সামর্থ্য নিয়ে সরকারি নির্দেশনা প্রতিপালনে। শরীয়তপুর সুন্দর, এটা একটা অপেক্ষাকৃত মাঝারি আয়তনের জেলা, নদী বেষ্টিত। বাংলাদেশের প্রধান দুটি নদীর এখানে কানেক্টিভিটি আছে, পদ্মা এবং মেঘনা। এবং শরীয়তপুরের ছোটি উপজেলা নিয়ে যে গঠন, এই জিওগ্রাফিক্যাল লোকেশনটা অত্যন্ত সম্ভাবনাময়ী। কারণ পদ্মা সেতুর ঠিক দক্ষিণ প্রান্তের টাচিং পয়েন্ট জাজিরা কিন্তু শরীয়তপুরে অবস্থিত। জি। সো এইটা আমাদের জন্য একটা বিশাল সম্ভাবনা। পাশাপাশি এখানকার মাটি খুব উর্বরা, বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি পাটের ফলন কিন্তু শরীয়তপুরে হয়। একই সাথে এখানে অনেকেই হয়তো জানে বিষয়টা, শরীয়তপুরে কিন্তু ইউরোপ নিবাসী প্রবাসীর সংখ্যা অনেক অনেক বেশি, স্পেশালি ইন ইটালি। সো এই রেমিটেন্স আর্নিংয়েও কিন্তু এই জনপদের শরীয়তপুরের একটা দৃপ্ত স্বীকৃতিময় ভূমিকা আছে। পদ্মা সেতুর সঙ্গে এবং একই সঙ্গে স্নিগ্ধ নদী বেষ্টিত এই জেলাটির সম্ভাবনা অনেক অনেক বেশি। জেলা পরিষদ শরীয়তপুরের পক্ষেও এখানকার সামগ্রিক কল্যাণকামী উন্নয়নে ভূমিকা রাখার যথেষ্ট অবকাশ সুযোগ আছে। ইতিপূর্বে জেলা পরিষদ বেশ কিছু কল্যাণমূলক এবং খুব পজিটিভ অ্যাক্টিভিটিস করেছে, যেটা এখানকার মানুষের জন্য অত্যন্ত সাদরে গৃহীত হয়েছে। এবং আমি যেহেতু একেবারেই নতুন এসেছি, যেহেতু আপনারা জানেন যে আমরা একটা বৃহৎ জেলাকে কর্তব্য পালনে ঊর্ধ্বতন পর্যায়ে, শীর্ষ পর্যায়ে নিতে পেরেছি। তো শরীয়তপুরও ইনশাল্লাহ অনেক ভালোভাবেই হয়তো উন্নয়ন কর্মযাত্রায় তাদের কার্যক্রমটাকে প্রতিফলিত করবে। ওভারঅল এখানকার মানুষকে যা দেখলাম, আমি অবশ্য আগেই বেল্টে চাকরি করে গেছি, মাদারীপুরের ডিডিএল হিসাবে দায়িত্ব পালন করেছি। এখানকার মানুষ অপেক্ষাকৃত তারা অনেক সুস্থির প্রকৃতির এবং তাদের মধ্যে উন্নয়নের আকাঙ্ক্ষা রয়েছে। তো দীর্ঘদিন যেহেতু আসলে নদী বিধৌত হওয়ার ফলে এখানে হয়তো উন্নয়নের সুষম একটা বিনিয়োগ হয়ে ওঠেনি বা হয়তো হবে ধারাক্রমিকভাবে। তো আমরা চেষ্টা করব জেলা পরিষদ একটা ভিন্ন ব্যঞ্জনা নিয়ে সমগ্র জেলাটাতেই, তার 6টা উপজেলাতেই পরিষদের যেসব অবিন্যস্ত জায়গা জমিগুলো আছে সেগুলোকে পুনরুদ্ধার করে কার্যকরভাবে জনকল্যাণে আয়বর্ধক কর্মসূচি গ্রহণ করে। স্যার, আপনি যেটি বলছিলেন যে শরীয়তপুরে রেভিনিউ আর্নিংয়ের ক্ষেত্রে রাষ্ট্রের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জেলা হিসেবে দায়িত্ব পালন করে, বিশেষ করে মিডিল ইস্টে শরীয়তপুরের প্রচুর রেমিটেন্স যোদ্ধারা রয়েছেন যারা নিজের দেশকে ভালোবাসেন। তারা তাদের সেই সব দেশের অর্থ এই দেশে পাঠান, যাদের আমাদের রাষ্ট্রের রেমিটেন্স আসে সচল হয়। কিন্তু যারা এই রেমিটেন্স সচলকারী, তাদের নিজের বাড়ি ঘরের পথ চলা, তার নিজ জেলায় আসার জায়গাগুলি একেবারে অবিন্যস্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
পদ্মা পাড়ের একটি জেলা, এখানে এই জেলাটি যেভাবে পর্যটন জেলা হতে পারত বা এই জেলার আর্থসামাজিক উন্নয়নের ব্যাপারটি যেভাবে হতে পারত, আরও রেমিটেন্স যোদ্ধা তৈরির ক্ষেত্রে এই জেলা যেভাবে ভূমিকা রাখতে পারত, এই জায়গাগুলি কিভাবে আপনি আপনার জায়গা থেকে অ্যাড্রেস করেছেন? ধন্যবাদ আপনাকে, আপনি যথার্থই অ্যাড্রেস করেছেন। আসলে সম্ভাবনা অপার। আর আসলে যেহেতু বাই কম্পোজিশন এই জেলাটার কিছু ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, তবে এই জেলাটা কিন্তু আসলে খুব এই অনেকগুলো নদীর শাখা নদীর দ্বারা যেহেতু আসলে বিন্যস্ত ছিল। যেমন আপনি জানেন যে পদ্মা মেঘনা দুটোই আছে, পাশাপাশি কীর্তিনাশা, পালং, আড়িয়াল খা, তো এই নদীগুলোর পাশাপাশি অসংখ্য খালও আছে, কারণ এটা ভাটি অঞ্চলের কানেক্টিভিটিতে। তো রেমিটেন্সে যারা ইটালিতে আছেন তাদেরও আসলে আপনার কথা সঠিক যে এখানে আসলে সম্ভাবনাটা অপার। অর্থনৈতিক কার্যক্রম প্রবৃদ্ধি করতে হলে যাতায়াত যোগাযোগের এটা কিছুটা পিছিয়ে আছে শরীয়তপুর, এটা হয়তো আর একটু অধিকতর ফলপ্রসূ করতে হবে যাতায়াত ব্যবস্থাটা। স্পেশালি পদ্মা সেতুর সঙ্গে দেখলাম শরীয়তপুরের যে কানেক্টিং রোডটা, এটা খুব পোর নাজুক, ওয়ান ওয়ে। এটাকে হয়তো একটু খুব সিরিয়াসলি এখানকার রোডসকেও মনোযোগ দিতে হবে, যা আবার যারা আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীল আছেন যারা, তাদেরও একটু মনোযোগের দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার এদিকে খুব আন্তরিক, উনি চেষ্টা করছেন, বাট এখানকার জনবাসীকেও চাইতে হবে। যাতায়াত খুব দরকার, আর তাছাড়া রেল কানেক্টিভিটি নাই শরীয়তপুরে। এটা পদ্মা সেতুর রেল কানেক্টিভিটির একটা অ্যাপ্রোচ হয়তো শরীয়তপুরবাসীর মাথায় আনা দরকার। কারণ যেহেতু এখানে আপনার প্রচুর ইটালি এবং মধ্যপ্রাচ্য এবং ইউরোপে রেমিটেন্স আর্নার আছেন, তাদের তো সুগম্য গতায়ত দিতে হবে। এয়ারপোর্ট থেকে যদি একজন ভদ্রলোক যদি এয়ারপোর্ট রেল স্টেশন থেকে পদ্মা সেতুতে যেহেতু রেল কানেক্টিভিটি আছে, এটা সাবলাইন আসলে রেলে আসতে পারবে ডাইরেক্ট, গাড়িতেও ডিরেক্ট আসতে পারবে যদি সড়ক পথটা উন্নত হয়। তো এগুলো হলে হবে কি রেমিটেন্স আর্নারদের পাশাপাশি এখানে কিছু ট্রেনিং একাডেমি, স্কিল ট্রেনিং একাডেমি করার সুযোগ আছে, ল্যাঙ্গুয়েজ একাডেমি, ইটালিক ল্যাঙ্গুয়েজ বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এগুলো করলে স্কিল হয়। আর পাশাপাশি আমরা কিছু সফট টেকনোলজি যদি শেখাতে পারি, এখানে এগুলোর সুযোগ কম, করার সুযোগ আছে। এতে করে হয়তো তাদের আয়ের প্রবৃদ্ধি অনেক বাড়বে, কারণ স্কিল লোকের চাহিদা এবং বেতন অনেক বেশি হয়, এটা দেশে হোক বিদেশে হোক সব জায়গাতেই। পাশাপাশি ব্যবসা বাণিজ্যেরও প্রসার হবে। আর যাতায়াতটা যদি আর একটু সমৃদ্ধ করা যায়, শরীয়তপুর এই অঞ্চলের একটা অন্যতম হাব স্টেশন হবে, বিজনেস হাব হোক বা এগ্রিকালচারাল বা আদার্স কানেক্টিভিটিতে। একই সঙ্গে কিন্তু আপনারাও জানেন যে এখানে মাছের একটা ভালো সম্ভাবনা আছে। আর পদ্মা সেতু এবং মেঘনা নদী এবং পদ্মা নদীর এই অপরূপ সৌন্দর্য, পাশাপাশি এই প্রকৃতি সৌন্দর্য অবগাহনের জন্য পর্যটন অবশ্যই একটা অমিত সম্ভাবনা। কিন্তু পর্যটককে আনতে হলে তো যাতায়াতের মসৃণতার প্রয়োজন হবে। তো এদিকটাই হয়তো এখানকার যারা আরেকটু উচ্চ পর্যায়ে আছেন একটু অধিকতর মনোযোগ দেবেন আশা করছি। আমরাও আমাদের এন্ডে চেষ্টা করব ইনশাআল্লাহ নতুন দায়িত্ব। জেলা পরিষদ এই জেলার উন্নয়নের জন্য, এই জেলার সৌন্দর্য বৃদ্ধির জন্য বা জেলার জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি নিয়ে কাজ করতে পারে, আপনার দৃষ্টিকোণে আসলে কোনগুলি আপনি অ্যাড্রেস করেছেন? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ইতিমধ্যে জেলা পরিষদ কিছু নবতর কার্যক্রম গ্রহণ করেছে। জেলা পরিষদ শরীয়তপুর, যেমন শরীয়তপুর গেট বানানোর একটা অত্যাধুনিক গেট, যেটা ব্র্যান্ডিং করবে পদ্মা সেতু থেকে, জেলাটাকে মানুষ দূর থেকে আইডেন্টিফাই করতে পারবে যে উই আর নাও এন্টারিং টু দ্য ডিস্ট্রিক্ট অফ শরীয়তপুর। এটা অত্যন্ত অত্যাধুনিক একটা গেট বিনির্মাণের পরিকল্পনা নিয়েছে, ইন্ডিয়া গেটের মতো। এটা গেটওয়ে? হ্যাঁ, এটা গেটওয়ে যেটা হবে দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয়, এটা মানুষকে পরিচিতি দেবে। পাশাপাশি জেলা পরিষদ তাদের শহরে কিছু মূল্যবান জায়গা আছে যেখানে কিছু কমার্শিয়াল কমপ্লেক্স, মাল্টিপারপাস কমার্শিয়াল কমপ্লেক্স, এটা আগেই শুরু হয়েছে কার্যক্রমটা, আমরা উদ্যোগ এখন নিচ্ছি যেটাকে আমরা সমাপ্ত করব। আমাদের সম্মানিত ডিসি স্যারও এ বিষয়ে অত্যন্ত আন্তরিক। তো এটাকে আমরা একটা আধুনিক নির্মাণ শৈলীর মাধ্যমে এর কার্যক্রমটাকে সমাপ্ত করলে এখানে বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা পাশাপাশি নতুনভাবে বেশ মাঝারি মানের একটা কর্মসংস্থান সৃষ্টি হবে। এখানে বেশ কিছু কমার্শিয়াল কমপ্লেক্স এবং রেন্টাল পয়েন্ট ক্রিয়েট হবে, কিছু দোকানপাটও এখানে বরাদ্দ হবে, হয়েছে কিছু। এটা সমাপ্ত করতে পারলে এটা একটা টার্নিং কমার্শিয়াল হাব হবে শরীয়তপুরের জন্য। পাশাপাশি এখানে আমরা একটা
আধুনিক স্থাপত্যবিদ্যার একটা নিদর্শন করতে চাই, যেটা অত্যাধুনিক নির্মাণ শৈলীর মাধ্যমে শরীয়তপুরের আধুনিক উন্নয়ন যাত্রার সূচনা হিসেবে পরিগণিত হবে। রাষ্ট্রকে রেভিনিউ দেওয়ার ব্যাপারে জাজিরা পয়েন্টে পর্যটন মোটেল, বিশেষ করে সরকারের রেস্ট হাউস যদি এখানে গড়ে ওঠে, তাহলে পর্যটকরাও তো এখানে রাষ্ট্র রেভিনিউ দিতে পারে, এখান থেকেও তো জেলা পরিষদ যথেষ্ট আয় পেতে পারে। আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। এই কার্যক্রমটা ইতিমধ্যে গৃহীত হয়েছে। আমি এসে জানতে পেরেছি যে জেলা পরিষদ শরীয়তপুরের উদ্যোগে ইতিমধ্যে জাজিরাতে একটি আধুনিক ডাক বাংলো নির্মাণ কার্যক্রম প্রায় সমাপ্তির পর্যায়ে আছে। একই সঙ্গে নড়িয়া পয়েন্টে এবং অন্যান্য উপজেলাগুলোতেও হবে। আর পাশাপাশি আরেকটা বিষয় দেখলাম যে এটা আমরাও চেষ্টা করবো, আমি এগিয়ে নেওয়ার চেষ্টা করব। পদ্মা সেতুর কাছাকাছি যে উপজেলা আমাদের যেগুলো আছে, সেখানে বেশ কিছু জায়গা আছে জেলা পরিষদের, সেখানে আমরা পর্যটন বান্ধব এবং পর্যটন বেস কিছু কমার্শিয়াল কম্পিটেবল ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করবো। এটা যে শুধু হোটেল মোটেল হবে তা না, পাশাপাশি এর সঙ্গে একটা কমার্শিয়াল মাল্টিপারপাস কমপ্লেক্স বা ওই ধরনের ইন্টারভেন করার আমরা ইকো পার্ক, এবং এটা আমাদের ডিসি স্যার প্রজেক্ট নিয়েছেন জেলা প্রশাসন থেকে। আমরা এখানে ট্যুরিজমের জন্য ইকো ট্যুরিজম পার্কের একটা আমাদের পরিকল্পনা আছে, যেখানে ধরেন শুধু তো আসলে দেশীয় পর্যটককে রাখলে কিন্তু আপনার জিডিপির গ্রোথ বাড়ানো অতটা হবে, বাট অতটা বেশি হবে না, বিদেশি পর্যটক আনার একটা ব্যবস্থা রাখতে হবে। তো এগুলো মাথায় রেখে সেক্ষেত্রে পদ্মা সেতুর আশেপাশে একটি ওয়াচ টাওয়ারের গুরুত্ব আসলে দেখছেন কিনা, যে ওয়াচ টাওয়ারের মাধ্যম দিয়ে পদ্মা সেতুর সৌন্দর্য যেন একেবারে কাছ থেকে দেখা যায়? না, এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এটাও হয়তো আমরা ভবিষ্যতে আমাদের ঠিক জায়গা মতো লুকিং পয়েন্টে যদি আমরা কেয়ারফুল পয়েন্টে যদি আমরা জায়গা পাই, কারণ আসলে পদ্মা সেতুর একেবারে কানেক্টিং পয়েন্টে হয়তো খুব বড় কিছু এখনই করাটা হয়তো ঝুঁকিহীন থাকবে না, কারণ আপনারা জানেন যে পদ্মা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট স্কাউরিং রিভার ইন দ্য ওয়ার্ল্ড। জি, এই নদীটার এখনো স্টেবল পয়েন্টে আসেনি। তবে এই সুউচ্চ টাওয়ার করা, পর্যটন টাওয়ার করা, এগুলো অবশ্যই সরকার বিবেচনায় নিয়েছে, আমরাও চেষ্টা করব। আর আসলে উন্নয়ন তো একটা সামষ্টিক প্রক্রিয়া। জি, উন্নয়ন কখনোই একক উদ্যোগে হয় না, সম্মিলিতভাবেই হয়। তো জেলা পরিষদও তার অবস্থান থেকে উন্নয়নে ভূমিকা রাখবে। পর্যটন এবং কর্মসংস্থান, পাশাপাশি আমাদের রাজস্ব আয়ের এবং একই সঙ্গে জনকল্যাণ নিশ্চিতে, পাশাপাশি সরকারি উদ্যোগও হচ্ছে। একই সঙ্গে মানুষকেও এগিয়ে আসতে হবে। এখানে প্রচুর ধনী লোক আছেন, তাদেরও আসলে উন্নয়ন কর্মকাণ্ডে সচেতনভাবে এগিয়ে এসে বিনিয়োগে আগ্রহী হতে হবে। কারণ এখানে বেশ কিছু ধনী, অনেক ধনী জাতীয় পর্যায়ে ধনাঢ্য ব্যক্তি আছেন, তাদের যদি অন্তত কিছু অংশ বিনিয়োগ এখানে করেন, ফলে এখানে কিন্তু কর্মসংস্থান যেমন হবে, উন্নয়নের ক্ষেত্রে একটা ভিন্ন মাত্রা, এবং সরকারও হয়তো অধিকতর আগ্রহী হবে। বেসরকারি উদ্যোক্তা প্রস্তুত করার ক্ষেত্রে জেলা পরিষদ কি স্কিমগুলি বেসরকারি উদ্যোক্তাদের সামনে রাখতে পারে, যে আপনারা এই ধরনের স্কিমগুলি নিয়ে কাজ করেন, তাহলে রাজস্ব বান্ধব হবে? কারণ উদ্যোক্তারা যারা রয়েছেন তাদের হয়তো অর্থ আছে, কিন্তু তারা হয়তো এটার অনুভব করতে পারছেন না যে কোন প্রতিষ্ঠান করলে বা কোন প্রকল্প নিলে তাদের কল্যাণ হবে, এটা হয়তো তারা বুঝতে পারছেন না। সেক্ষেত্রে বেসরকারি উদ্যোগে যারা ব্যবসায়ীরা রয়েছেন, বিশেষ করে চেম্বার অফ কমার্স বা যারা বিভিন্ন রেমিটেন্স যোদ্ধা যে সমস্ত উদ্যোক্তারা রয়েছেন, তাদেরকে কীভাবে উদ্বুদ্ধকরণের কাজটি জেলা পরিষদ আসলে হাতে নিতে পারে? গুড, এটা ভালো বলেছেন। এটা আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি, অন্যান্য জায়গাগুলোতে হয়েছে। কারণ আসলে আমাদের চাকরি তো শুধু একজন করে, বাট উদ্যোক্তা কিন্তু চাকরি সৃষ্টি করে। জি, ফলে আমাদেরকে, যেহেতু আমাদের বিশাল জনসম্পদ রয়েছে, ছোট্ট একটা ভূখণ্ডে আমরা অনেক 18 কোটিরও বেশি মানুষ, তো সেই হিসেবে আমাদেরকে উদ্যোক্তা তৈরি করতে হবে, যে যারা হুইল ক্রিয়েট দ্য জব। তো জব অপরচুনিটিস ক্রিয়েশনের জন্য উদ্যোক্তা মানে তৈরির জন্য আমরা বেশ কিছু কার্যক্রম নিয়েছি, এখানে নেব। আমরা প্রশিক্ষণকে এবং একই সঙ্গে মোটিভেশনাল স্কিল ডেভেলপমেন্টের কিছু উদ্যোগ আমরা নিচ্ছি অর্গানাইজলি। পাশাপাশি আপনি জানেন যে আমাদের সদস্য সরকার, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে আমরা কিন্তু অনেকগুলো নতুন ডাইমেনশন দেখতে পাচ্ছি, যেটা উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে। তো ওই ধারাবাহিকতায় আমরা শরীয়তপুর জেলা পরিষদও চেষ্টা করবে কিছু উদ্যোক্তা তৈরির জন্য এবং উদ্যোক্তা বান্ধব কিছু গতিশীল প্রকল্প প্রণয়নে আমরা উদ্যোগ নিচ্ছি। এগুলো ইনশাল্লাহ আশা করছি এর সুফল শীঘ্রই শরীয়তপুরবাসী পাবেন। আপনি যে চ্যালেঞ্জগুলি নিয়ে কুমিল্লাকে একেবারে নাম্বার 1-এ নিয়ে গেলেন, ঢাকা বিভাগের অন্যতম একটি জেলা এই শরীয়তপুর, এটি
কেউ কিভাবে আপনি অ্যাড্রেস করে সেই সম্মানের জায়গায় এই জেলা পরিষদের আয় বান্ধব করা, এই স্বনির্ভরতা বাড়ানো, জেলা পরিষদের সম্পদগুলির যথেষ্ট ব্যবহার করার বিষয়গুলি নিয়ে আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ। এক একটা জেলার আসলে এক এক রকমের বৈশিষ্ট্য এবং বৈচিত্র্য থাকে। তো শরীয়তপুর অনেকটাই স্নিগ্ধতা আছে, মানুষ এখানকার অতটা হয়তো ভালো, সবই দিক দিয়ে ভালো এবং অবশ্যই সম্ভাবনাময়। এখানকার আমি তো একেবারেই নতুন, আর একটু সময় লাগবে আর একটু গুছিয়ে উঠতে, তবে এটা সম্ভাবনাময়। ইনশাআল্লাহ শরীয়তপুর অবশ্যই একটা প্রাগ্রসর অধিক্ষেত্রে এখন সে আগুয়ান হয়ে আছে। তো এটাকে আমরা যেসব ঘাটতিগুলো আছে, যেমন বেহাত সম্পত্তি আছে অনেক, এগুলোর কাগজ কলম দেখে রেকর্ড টেকর্ড ঠিকভাবে দেখে এগুলোকে আমাদের করায়ত্তে এনে সেখানে বিনিয়োগ করতে হবে। তো সেটা আমরা উদ্যোগ নেব খুব জোরালোভাবেই। আমরা ইতিপূর্বে স্টেশনও নিয়েছি, আপনারা জানেন। কারণ সম্পদ সুরক্ষা এবং সম্পদ প্রবৃদ্ধির জন্য প্রধানতম কাজ হচ্ছে সম্পর্কে করায়ত্তে রাখা সম্পদকে। আপনি সম্পত্তি বেহাত হয়ে গেলে সেখানে আসলে কোনো মানদণ্ডেই বেদখল জায়গায় বিনিয়োগ করে সুফল আনা যায় না। তো আমরা আমাদের বেহাত যেই জায়গাগুলো আছে 6টা উপজেলায়, সেগুলো পরিপূর্ণ রেকর্ড দেখে আমরা এগুলোকে আমাদের করায়ত্তে এনে সেখানে আমরা বিনিয়োগ বান্ধব কাজ করব, যেটা জনকল্যাণে সুফল। জেলা পরিষদের যে সমস্ত কর্মকর্তা বা কর্মচারীরা কাজ করেন, তাদের বিশেষ করে তারা তো আর সরকারি চাকরির মতো পেনশন স্কিমের ওই সুযোগটি থাকে না। সেক্ষেত্রে জেলা পরিষদ তাদেরকে কিভাবে পাশে থাকতে পারে, তাদেরকে কিভাবে বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারগুলি, স্কিল ইনক্রিমেন্টের বিষয়গুলি কিভাবে আসলে অ্যাড্রেস করতে পারে, এবং তারা কিভাবে জেলা পরিষদকে নিজের প্রতিষ্ঠান মনে করে ভালোবেসে ভালো থেকে এবং জেলা পরিষদকে ভালো রেখে কাজ করতে পারে বলে আপনি মনে করছেন? আপনাকে ধন্যবাদ, এটা কার্যকর প্রশ্ন। কারণ এটা পরিষদ তো, এর আসলে কর্মচারী নিয়োগের বা কর্মক্ষেত্রের প্যাটার্নটা একটু ডিফারেন্ট। রেগুলার ফ্রেমের গভর্নমেন্ট জব এটা না। তবে জেলা পরিষদ এটা কল্যাণমূলক প্রতিষ্ঠান, এখানকার কর্মচারীরা যারা আছেন তাদের সর্বাধিক কল্যাণ প্রতিষ্ঠা করাও সম্ভব। পেনশন আজকে নেই, পরিষদের আয় বাড়ানো গেলে মন্ত্রণালয়ের অনুমোদনে পেনশন চালু করা সম্ভব, অসম্ভব না। তাদের বরং অধিকতর বেশি সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব। কারণ যেহেতু এটা জেলা পরিষদ, তো পরিষদের পারিষদরা যদি আন্তরিক হন এবং তারা যদি দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির আয় বৃদ্ধি করতে পারেন, অবশ্যই সেখানকার একটা অংশ দিয়ে ওয়েলফেয়ার করা সম্ভব। যেটা হয়তো আমি এই জন্য বলবো যে রেগুলার গভর্নমেন্ট জবের চাইতে পরিষদের জব ক্ষেত্র বিশেষে কাজ করলে সুফল দিলে সম্ভাবনাময়। কারণ এখানে পরিষদের অনুমোদন ক্রমে মন্ত্রণালয়কে অবহিত করে তাদের অনুমতি নিলে এখানে অধিকতর সুযোগ সুবিধা, বেতন এবং আর্থিক প্রণোদনা দেওয়া সম্ভব, যেটা সরাসরি সরকারি চাকরিতে আমাদের যারা আমরা ডিরেক্ট গভর্নমেন্ট জবে আছি তাদেরটা সম্পূর্ণই সরকারের উপর ডিপেন্ড করে। কিন্তু পরিষদ যদি কার্যক্রম ঠিকভাবে করতে পারে, পরিষদের কর্মচারীরা যারা আছেন তারা যদি আন্তরিকভাবে পরিষদের কার্যক্রম বাস্তবায়ন করেন, তারা নিজেরা অনেক লাভবান হতে পারে। জেলা পরিষদ তাদের কল্যাণের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে মাস্টার রোলে কিছু কর্মচারী নিয়োগ তারা করে থাকে, কিন্তু এই মাস্টার রোলের ব্যাপারটি যেটি হয় যে তাদের পুরো মনোসংযোগ, মনোযোগ, মনোপ্রিয়তা বা কর্মের প্রিয়তা তাদের কাছ থেকে পাওয়া যায় না। তারা ছাড়া ছাড়া ভাব করে তারা জব করে না, আমরা তো জব করি না, আমাদের তো জব নাই। এই জায়গাগুলি দীর্ঘ বছর যাবৎ তারা সেবা দেয়, কিন্তু সে প্রতিষ্ঠানকে নিজের মনে করে ভালোবাসতে পারে না। ভালোবেসে একজন মাস্টার রোলের কর্মকর্তা যারা কাজ করে তাদেরকে পার্মানেন্টের বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? বা কুমিল্লাতে আমরা যেটা দেখেছি, আপনি যথেষ্ট আন্তরিক ছিলেন। আমি আপনাকে ধন্যবাদ জানাই। কুমিল্লার প্রেক্ষাপটটা একটু ভিন্ন, কারণ কুমিল্লা বড় ছিল, সেখানে মাস্টার রোলে অনেক বেশি নিয়োগ ছিল। শরীয়তপুরে অবশ্য এই বিষয়টা নাই। শরীয়তপুরে মাস্টার রোলের লোকজন একেবারে নেই, দুইজন আছেন, তারাও দীর্ঘদিন ধরেই আছেন। বাট এখানে পরিষদও ছোট, জনবলও কম। এখানে মাস্টার রোলের আসলে তবে লোকবলের প্রয়োজন আছে, কাজের যে প্রয়োজনে। হ্যাঁ, এ শ্রেণীর জেলা যেহেতু, এখন মাস্টার রোলের নিয়োগের ক্ষেত্রে একটা অনুমোদনেরও প্রয়োজন হয়। তো আপাতত শরীয়তপুরে এই ধরনের বিষয়গুলো এখন উদ্ভূত হয়নি। তবে অর্গানোগ্রামটা রিফর্ম করা প্রয়োজন, যেহেতু এটা এ শ্রেণীর জেলা, জেলা পরিষদের কার্যক্রমে ব্যাপ্তি বাড়ছে, অর্গানোগ্রাম রিফর্ম দরকার। পাশাপাশি যারা দীর্ঘদিন একই পদে আছেন তাদের আসলে যোগ্যতা এবং প্রাপ্যতাকে বিবেচনা নিয়ে প্রমোশন দেওয়াটা দরকার। এটা অবশ্যই স্থানীয় সরকার বিভাগে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। আর মাস্টার রোলে যেটা আপনি বললেন, হ্যাঁ, এক একটা চাকরির তো আসলে ধরন এক এক রকম। মাস্টার রোল যেহেতু এটা অনেকটাই আসলে ডেইলি জব বেসিস, এটা ওই কাজ নাই মজুরি নাই বেসিস টাইপের।
এটা অবশ্যই খুব যে আকর্ষণীয় চাকরি তা না, আবার এটা জবের কার্যক্ষেত্রটাও যে খুব বেশি একেবারে অধিকতর ক্রিটিক্যাল। তো সদস্য সরকার চিন্তা করছে এগুলো রিমডেলিং করার জন্য, পাশাপাশি স্থায়ীভাবে মানুষকে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, মন্দির এই প্রতিষ্ঠানগুলির সেবার ক্ষেত্রে অন্যতম একটি প্রধান প্ল্যাটফর্ম হিসেবে জেলা পরিষদ কাজ করে। শরীয়তপুরের বিশেষ করে এই অবকাঠামো উন্নয়নগুলির ক্ষেত্রে বা এই দাতব্য প্রতিষ্ঠানগুলির পাশে জেলা পরিষদ আসলে কীভাবে থাকবে? জেলা পরিষদ করেছে, আমি খোঁজখবর নিয়ে দেখেছি যে শরীয়তপুরে অনেক মসজিদে তাদের অনুদান আছে, এখনো চলছে। পাশাপাশি শরীয়তপুরে ভালো কাজ হয়েছে আসলে। ছোট জেলা পরিষদ অত বড় ব্যক্তি না, কিন্তু কার্যকর বেশ কিছু কল্যাণমূলক বিনিয়োগ হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সহ সমাজ কল্যাণ প্রতিষ্ঠানে, এবং আগামীতেও হবে। চাহিদা অনুসারে তাদের সামর্থ্য এবং বরাদ্দ অনুসারে এগুলো দেওয়া হচ্ছে। আমরাও এগুলো খুব দেখে চুলচেরা করেই দিব, যেহেতু জেলা পরিষদের মূল কার্যক্রমটা আসলে মানব কল্যাণ বেসিসড। মানব কল্যাণের ক্ষেত্রে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ বা সংস্কৃতির সুবিকাশ বা ক্রীড়া অঙ্গনকে সুবিকাশ করার ক্ষেত্রে জেলা পরিষদ শরীয়তপুর আসলে কি কি বিষয়গুলি নিয়ে কাজ করবে? ধন্যবাদ, এটা ভালো প্রশ্ন করেছেন আপনি। এবং আমি আসার আগেই শরীয়তপুর জেলা পরিষদ থেকে কিন্তু বৃত্তি প্রদান করা হয়েছে, ছাত্র শিক্ষার্থী বৃত্তি, এবং বেশ কিছু অভিনব অনুদানও দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। আর হ্যাঁ, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কখনো জাতির প্রাগ্রসর শিক্ষিত প্রজন্ম জন্ম হয় না। তো সংস্কৃতি ক্ষেত্রেও এখানকার আমি দেখেছি, খোঁজখবর নিয়েছি যে তারা ক্রীড়া সামগ্রী, শিক্ষা সামগ্রী এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে জেলা পরিষদ থেকে সহায়তা এবং বিনিয়োগ হয়েছে। এবং শরীয়তপুর অবশ্যই আসলেই সম্ভাবনাময়, এবং এই অনুদানগুলোর পাশাপাশি কিছু বিনিয়োগও আমরা ভবিষ্যতে করব সাংস্কৃতিক ক্ষেত্রে, সামাজিক সুরক্ষার ক্ষেত্রে। আর শিক্ষাবৃত্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে সহায়তা আছে, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্য, ছাত্র শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সুরক্ষার জন্য আমরা বেশ কিছু অভিনব উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি, যেটা হয়তো ইনশাআল্লাহ আরো কার্যকরভাবে বাস্তবায়ন হবে। আমাদের শিক্ষার্থী এবং আমাদের শিক্ষার্থীদের পিতামাতা বা প্যারেন্টস যারা, তারা কিভাবে তাদের সন্তানকে সুবিন্যস্ত করে বা সুশিক্ষিত করে আদর্শ নাগরিক রূপে গড়ে তুলতে পারে? যেহেতু আপনি একজন শিক্ষানুরাগী ব্যক্তি, একজন বিসিএস জয়ী স্বপ্নজয়ী ব্যক্তিত্ব, আপনি আপনার জায়গা থেকে এই শরীয়তপুরের যারা আপামর জনগোষ্ঠী যারা সফল হতে চায় শিক্ষা ক্ষেত্রে শরীয়তপুরকে আরও বেশি অগ্রসরমান করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি আপনি অ্যাড্রেস করছেন? না, শিক্ষার তো আসলে কোনো বিকল্প নাই। আর এই জেলাটার নামকরণ হয়েছে হাজী শরীয়তুল্লাহর নামে, তো এটার তো এখানকার মানুষের তো দায় আছে যে নৈতিক এবং গঠনমূলক শিক্ষা গ্রহণ তাদের বাধ্যতামূলক, এটা করতেই হবে। কারণ কোনো কার্যক্রমে কিন্তু সুশিক্ষিত না হলে একেবারে সাফল্যজনকভাবে বাস্তবায়ন করা অনেক ক্ষেত্রে কঠিন এবং অসম্ভব। সুতরাং শিক্ষা লাগবে। আর দেশ খুব দ্রুত বিশ্ব দরবারের সঙ্গে তাল মেলাতে চলতে হবে। বিশ্বের অন্যান্য দেশগুলো খুব দ্রুত গতিতে, আপনারা জানেন যে এখন প্রযুক্তিগত শিক্ষা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড ইন্টেলিজেন্স, এগুলোর কিন্তু অনেক ব্যাপক প্রসার ঘটেছে। সো সফট স্কিল এবং এডুকেশনাল স্কিল ছাড়া কিন্তু অস্তিত্ব সংকটে পড়বে। তো শরীয়তপুরে ইনশাআল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান হবে, এখানে হয়তো একটা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় করতে হবে বা মেডিকেল কলেজ হবে। একই সঙ্গে কিছু যে টিটিডিসি কার্যক্রমটাকেও একটু ভিন্ন মাত্রায় নিতে হবে, যেহেতু রেমিটেন্স আনার প্রচুর। এখান থেকে যদি আমরা যারা বিদেশে যাচ্ছেন প্রবাসী, তাদেরকে যদি প্রশিক্ষিত করে পাঠাতে পারি, সার্টিফাইড করে পাঠাতে পারি, তারা অধিকতর ডলার এবং ইউরো অর্থাৎ রেমিটেন্স আর্ন করতে পারবেন। একই সঙ্গে এখানেও হয়তো ব্যবসায়িক কর্মকাণ্ড প্লাস জিডিপি গ্রোথ বৃদ্ধিতে একটা সহায়ক ভূমিকা থাকবে। তো শিক্ষা, সবকিছুর মূল প্রাণভোমরা হচ্ছে শিক্ষা। শিক্ষা থেকেই মানুষের প্রশিক্ষণ এবং শিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন হয়ে মানব সম্পদ পরিণত হবে। বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ হলো, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলো, বৈষম্যের অধিকারের রাজপথে লড়াকু সোলজার যারা জীবন দিল, শরীয়তপুরের যারা জীবন দিয়েছে বা শরীয়তপুরের যারা আহত হয়েছে বা এখনও চিকিৎসাধীন আছে, আপনি অলওয়েজ পরিবর্তনে বিশ্বাসী, সবসময় আপনি পরিবর্তনের সাথে লড়াই করেছেন। আপনার ক্ষেত্রে অনেক বৈষম্যের চাকরি জীবনে ঘটেছে। সেক্ষেত্রে এই বৈষম্যের বিরুদ্ধে যারা লড়াই করলো, তাদের জন্য আপনার হৃদয়ের অর্ঘ্য থেকে আসলে কি শ্রদ্ধা, ভালোবাসা বা তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা, তাদের পাশে কিভাবে থাকার ব্যাপারটি আপনি আসলে অ্যাড্রেস করবেন?
না, নিঃসন্দেহে আমাদের যে জুলাই বিপ্লব এটা একটা অনন্য সাধারণ ঘটনা ঐতিহাসিক প্রেক্ষাপটে। যেসব আমাদের যারা জুলাই যোদ্ধা যাদের বিরুদ্ধে শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত চাই। ইতিমধ্যে সরকারিভাবে কিন্তু জেলা পরিষদগুলো থেকে শহীদদের পরিবারকে বৃত্তি প্রদান করা হয়েছে, অনুদান দেওয়া হয়েছে। কোনো কোনো জায়গাতে কিন্তু সঞ্চয়পত্র ক্রয় করে দেওয়া হয়েছে, কিছু উদ্যোগ হয়েছে। রাষ্ট্র আরও জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে কার্যক্রম করবে। বৈষম্য আসলে মানুষের তো শব্দের মধ্যেই উত্তরটা নিহিত, সাম্য এবং অর্থাৎ ব্যালেন্সটাকে নষ্ট করে। তো মানুষকে যদি মানুষের মানবিক অধিকার এবং সম্মান নিয়ে বাঁচতে হয়, সর্বক্ষেত্রে বৈষম্যকে দূর করতে হবে। তো বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের জন্য একটা বড় শিক্ষা, সেটা হচ্ছে যে এখন আমাদেরকে প্রকৃত শিক্ষা নিয়ে এবং প্রকৃত শিক্ষণ কার্যক্রমের মাধ্যমেই কিন্তু এবং ওই মোটিভেশনটা নিয়ে আমাদেরকে সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। এই দেশটা কিন্তু আমাদের সবার, সবাইকে যার যার অবস্থান থেকে সম্মিলিতভাবে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। আসলে আমরা হয়তো যথাযথভাবে যার যার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারিনি বলেই বৈষম্য প্রকট হয়েছিল। তরুণ প্রজন্ম আন্দোলন করেছে, আত্মাহুতি দিয়েছে, সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই নিদারুণ বৈষম্য কখনোই এভাবে দ্রুত লয়ে চলতে পারে না। তো এই বৈষম্য বিরোধী আন্দোলনের বড় শিক্ষা হচ্ছে আমাদেরকে পরিবর্তিত হতে হবে, যার যার অবস্থান থেকে সমাজ গঠন, দেশ গঠনে যার যার ভূমিকা রেখে কর্তব্য কাজ সম্পাদন করে নৈতিকতা আদর্শ মেনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনা করে আমাদেরকে কার্যক্রম করতে হবে। নইলে কিন্তু বৈষম্য পুনর্বার হয়তো আত্মপ্রকাশে যেতে পারে। জি স্যার, দর্শক শ্রোতা, শরীয়তপুরের জনগোষ্ঠী শরীয়তপুর জেলা পরিষদের সাথে যারা যুক্ত বা শরীয়তপুর জেলা পরিষদের সেবা যারা গ্রহণ করতে চায় বা গ্রহীতা, সবার উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য। ধন্যবাদ। আসলে জেলা পরিষদ অবশ্যই শরীয়তপুরের সমগ্র জেলাবাসীর প্রতিষ্ঠান, তো তাদের যে ওয়েলকাম, অলওয়েজ দে আর ওয়েলকাম। এবং জেলা পরিষদ শরীয়তপুর, সমগ্র শরীয়তপুর জেলার এই 6টি উপজেলাকে নিয়েই জনকল্যাণে কার্যক্রম গ্রহণ অতীতেও করেছে, ভবিষ্যতে ইনশাল্লাহ আরও কার্যকরভাবে করবে, আমরা এই অঙ্গীকার করছি। একই সঙ্গে আমাদের যারা কর্মচারী কর্মকর্তা আছেন তারা আরেকটু বিবেকবান হয়ে, পরিশ্রমী হয়ে তাদের ভূমিকা অতীতেও রেখেছেন, ভবিষ্যতে আর কার্যকরভাবে রাখবেন। তো এটা হচ্ছে আমার প্রত্যাশা এবং অঙ্গীকার। একই সাথে এই নদী বেষ্টিত স্নিগ্ধ জেলা শরীয়তপুর তার অবস্থান থেকে সমগ্র দেশেই একটা বড় ধরনের কন্ট্রিবিউটরি স্টেজে যাবে, সেই প্রত্যাশার ক্ষেত্রে আমরা কাজ করব। শরীয়তপুরবাসী আমাদেরকে একসঙ্গে থেকেই আমরা কার্যক্রমে অংশ নিয়ে আমরা এই শরীয়তপুর জেলাকে এগিয়ে নিব, পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখব। এটাই আমাদের প্রত্যাশা। আমরা সকলের কাছে দোয়া এবং সহযোগিতার প্রত্যাশা করি। জি স্যার, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন প্রজাতন্ত্র একজন দায়িত্বশীল, যিনি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। তার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, যিনি যেটাই করেন নাম্বার ওয়ানের জন্য করেন, শীর্ষ স্থানের জন্য করেন, সেই জন্য নীতি রাখেন। নীতির সাথে তিনি কাজে সবসময় সুবিন্যস্তভাবে সময় বিচার না করে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি সেই সম্মানের জন্য এই লড়াইটি লড়েন। প্রজাতন্ত্রের এই অফিসারের যে অ্যাটিটিউডটি আমাদের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, বিশেষ উপদেষ্টা পরিষদ তাকে সেই চয়েস করেছেন বিধায় তিনি যখন কুমিল্লাকে একটি মডেলের জায়গায় নিয়ে গেছেন, কুমিল্লা জেলা পরিষদকে, তখন তাকে শরীয়তপুর জেলা পরিষদকে সুন্দর করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব তিনি আমলে নেবার জন্য কাজ করে যাচ্ছেন। ক শ্রেণীর এই জেলাকে জেলা পরিষদের মাধ্যমে আরও বেশি উন্নত, সমৃদ্ধ, বিশেষ উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে এই জেলার উন্নয়নের বৃদ্ধি করা, প্লাস হচ্ছে পর্যটন নগরী হিসাবে, পর্যটন জেলা হিসেবে শরীয়তপুরকে দেশের কাছে এবং দশের কাছে এবং আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত করার ক্ষেত্রে তিনি যে বিষয়গুলি বললেন সেটি প্রজাতন্ত্রে সরকার এইটিকে অ্যাড্রেস করে শরীয়তপুরের প্রতি বিশেষ নজর করে শরীয়তপুরকে একটা প্রোডাক্টিভ জেলা হিসেবে, রেমিটেন্স আনয়নকারী হিসেবে বা রেভিনিউ বৃদ্ধির একটি জেলা হিসেবে গুরুত্ব দিয়ে এই জেলাকে আরও উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্র বরাদ্দ দিবেন বা রাষ্ট্র আজকের আলোচককে বা আজকের এই অফিসারকে বিশেষ সহযোগিতা করবেন বলে সচেতন মনে করছে বা সাধারণ মানুষ মনে করছে। দর্শক, পরবর্তী নতুন আলোচকে বা আজকের আলোচকে পুনরায় নতুন বিষয় নিয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।